বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এই ভিডিও থেকে আমি নতুন সিরিজ টিউটোরিয়াল শুরু করছি। এই সিরিজ টিউটোরিয়ালে আমি পিএইচপির বেসিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি পিএইচপি সম্পর্কে বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কিভাবে পিএইচপি নিয়ে কাজ করতে হয় এবং পিএইচপির একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এই সিরিজে আলোচনা করব। আশা করি পুরো সিরিজে আপনি আমার সঙ্গে থাকবেন। পিএইচপি সম্পর্কে আপনারা সকলেই হয়তো শুনেছেন। পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি নিয়ে কাজ করার জন্য সার্ভারের প্রয়োজন হয়। যেহেতু এটি নিয়ে কাজ করার জন্য সার্ভার লাগে, সেই কারণে সার্ভারে ইনস্টল করা থাকতে হবে এবং সেই সঙ্গে পিএইচপিও ইনস্টল করা থাকতে হবে। আর পিএইচপি নিয়ে কাজ করার আগে আপনাদেরকে তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। সেটি হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। পিএইচপি মূলত কাজ করে এইচটিএমএল এর ভিতরে, অর্থাৎ আপনারা যদি এইচটিএমএল এর একটি ফাইল তৈরি করেন, সেই এইচটিএমএল ফাইলের ভেতরে আপনারা পিএইচপির কোড লিখতে পারবেন। আর সেই ফাইলটিকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য এবং ফাইলটি লেআউট তৈরির জন্য আপনারা সিএসএস ব্যবহার করবেন। এবং ভিতরে যদি আপনারা কোনো স্ক্রিপ্টের কাজ করতে চান, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। পিএইচপি হচ্ছে পিএইচপি হাইপারটেক্সট প্রিপ্রসেসর। প্রথমে আমি আলোচনা করছি কিভাবে পিএইচপির স্ক্রিপ্ট লিখতে হয়। যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পিএইচপি ইনস্টল করতে হবে এবং সার্ভার ইনস্টল করতে হবে। পিএইচপি আপনারা পিএইচপির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। যেমন আপনারা যদি গুগল ক্রোমে যান, এখানে গিয়ে যদি আপনি পিএইচপি লিখে সার্চ দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা পিএইচপির ওয়েবসাইটে যেতে পারবেন এবং তারপরে আপনারা সেখান থেকে ডাউনলোড করে, এই যে পিএইচপির ওয়েবসাইট, এখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর পিএইচপি ব্যবহার করার জন্য যেহেতু সার্ভার লাগে, অনেক ধরনের সার্ভার রয়েছে, তার মধ্যে অ্যাপাচি একটি সার্ভার। আপনারা ইচ্ছা করলে অ্যাপাচি সার্ভার ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে সেটি ব্যবহার করতে পারেন। আর এই পিএইচপি, অ্যাপাচি, এ সকল সার্ভিস সহ আরও অনেক ধরনের সার্ভিস একসঙ্গে আপনার প্যাকেজ হিসাবে পেতে পারেন জাম্প নামে একটি সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমে। আপনারা যদি এই জাম্প সফটওয়্যারটি ইনস্টল করেন আপনার কম্পিউটারে, তাহলে সেক্ষেত্রে এই সকল সফটওয়্যার প্যাকেজ হিসাবে আপনি পেয়ে যাবেন। এবং এই জাম্প সফটওয়্যারের মধ্যে পিএইচপি, অ্যাপাচি সার্ভার সহ আরও অন্যান্য ধরনের সার্ভিস আপনি এখানে পাবেন। যেমন আমি এই ওয়েবসাইটে গেলাম, জাম্প হচ্ছে এই apache-friends.org, এই ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায়। এখানে দেখুন ডাউনলোড রয়েছে। এটি হচ্ছে উইন্ডোজ, এটি লিনাক্স এবং এটি হচ্ছে ম্যাক। আপনারা যেই কম্পিউটার ইনস্টল করবেন এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। এখানে জাম্পের সর্বশেষ ভার্সনটি হচ্ছে 8.1.2 আর পিএইচপির ভার্সন হচ্ছে 8.1.2, অর্থাৎ এই জাম্পের মধ্যে আপনি পিএইচপির 8.1.2 এই ভার্সনটি পাবেন। এছাড়াও জাম্পের মধ্যে ডাটাবেস রয়েছে, যেমন আপনারা যদি মাইস্কুয়েল নিয়ে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রেও আপনার এই জাম্পের মধ্যে মাইস্কুয়েলটি প্যাকেজ হিসেবে পাবেন এবং সেখান থেকে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা জাম্প ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এখানে আমি ডাউনলোড ইনস্টল দেখাচ্ছি না, ডাউনলোড করা এবং ইনস্টল করা খুবই সহজ। এরপরেও যদি আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে জাম্প ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমি আলোচনা করছি কিভাবে আপনারা পিএইচপি কোড লিখবেন। পিএইচপি কোড লেখার জন্য আমি এখানে মূলত নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি। আপনার ইচ্ছা করলে অন্য কোনো টেক্সট এডিটরও ব্যবহার করতে পারেন। পিএইচপি কোড বা স্ক্রিপ্ট লেখার জন্য স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন আপনারা যদি পিএইচপি কোড লিখতে চান, তাহলে শুরুতে একটি লেস দ্যান চিহ্ন দিতে হবে, তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তারপরে পিএইচপি এই কথাটি লিখতে হবে। আর আপনারা যদি পিএইচপি টেক্সট লেখা শেষ করেন, অর্থাৎ পিএইচপি স্ক্রিপ্ট লেখা শেষ করেন, তাহলে সেক্ষেত্রে একটি প্রশ্নবোধক চিহ্ন এবং তারপর একটি গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। অর্থাৎ যদি এই কোডগুলো থাকে তাহলে বুঝতে হবে পিএইচপি শুরু হয়েছে, এবং এই কোডগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে পিএইচপি টেক্সট শেষ হয়েছে, অর্থাৎ পিএইচপি স্ক্রিপ্ট শেষ হয়েছে। আর পিএইচপি যদি আপনারা একটা করে লাইন লিখেন, সেটিকে স্টেটমেন্ট বলা হয় থাকে। প্রতিটি পিএইচপির স্টেটমেন্ট লেখার পরে একটি সেমিকোলন দিতে হয়। যেমন এখানে আমি কিছু কোড লিখছি, আমি কিছু কোড লিখলাম, এটি হচ্ছে একটি পিএইচপির স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটি লেখার পর আমি একটি সেমিকোলন চিহ্ন দিলাম, তাহলে এখানে এই স্টেটমেন্টটি এখানে শেষ হয়ে গেল। প্রথমে আমি আলোচনা করছি কোনো কিছু কিভাবে আপনারা পিএইচপির সাহায্যে পাবলিশ করবেন। যেমন আমি এখানে একটি সংখ্যা লিখছি 100। আমি যদি এটি পাবলিশ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যেটি পাবলিশ করব তার পূর্বে আমাদেরকে ইকো লিখতে হবে। ইকো লেখার অর্থ হচ্ছে এটি ব্রাউজারে শো করবে। এই স্টেটমেন্টটি শেষ করে আমি এখানে সেমিকোলন দিলাম। এখন আমি যদি এই ফাইলটি আমার ব্রাউজারে শো করাতে চাই, অর্থাৎ ব্রাউজারে যদি আমি এটা রান করাতে চাই, তাহলে এখানে লক্ষ্য করুন এটি আমি সেভ করেছি। এখানে সির মধ্যে জাম্পের মধ্যে htdocs, তারপরে পিএইচপি টুইট নামে একটি ডিরেক্টরি নিয়েছি, তারপরে এখানে বেসিক একটি ডিরেক্টরি এবং তার মধ্যে intro.php
এই নামে সেভ করেছি। আমি যদি এটি রান করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ব্রাউজারে গিয়ে সরাসরি এখানে লোকাল হোস্ট লিখব। লোকাল হোস্টের বিষয়টি হচ্ছে যখন আপনারা লোকাল হোস্ট লিখবেন তখন সরাসরি সে htdocs এই ডিরেক্টরিতে অ্যাক্সেস করবে। তারপরে আমরা এই পরবর্তী এই ফোল্ডারের নামগুলি লিখব, যেমন আমরা PHP টুইট তারপরে বেসিক এগুলি লিখব। তারপরে আমাদের ফাইলের নাম দিয়েছি intro.php, এটি লিখে আমি ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন আমার ফাইলটি এখানে রান হয়েছে। এখানে মেবি আমি এটি সেভ দেই নাই, সেই কারণে এটি পাবলিশ হয় নাই। আমি এটি সেভ দিলাম, তারপরে আমি এটি রিলোড করছি, তাহলে দেখুন এটি এখানে পাবলিশ হয়েছে। অর্থাৎ কোনো কিছু যদি আপনি PHPর সাহায্যে পাবলিশ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ইকো এই টেক্সটটি ব্যবহার করবেন। এছাড়াও পাবলিশ করার আরেকটি পদ্ধতি রয়েছে, আপনারা যদি প্রিন্ট লিখেন তাহলে কোনো কিছু পাবলিশ হবে। এখানে আমি প্রিন্ট লিখলাম, তারপরে যদি আমি এখানে রিলেট করি তাহলে দেখুন একই রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ ইকো লিখেও কোনো কিছু পাবলিশ করতে পারবেন, আবার প্রিন্ট লিখেও কোনো কিছু পাবলিশ করতে পারবেন। এখানে ইকো এবং প্রিন্টের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, পার্থক্য খুবই সামান্য। তার মধ্যে মূল পার্থক্য হচ্ছে ইকো অনেক ফাস্ট কাজ করে আর প্রিন্ট অনেক স্লো কাজ করে। এই কারণে আপনারা ম্যাক্সিমাম সময় ইকো ব্যবহার করবেন। আর এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যখন আমি এই জায়গায় 100 লিখেছি তখন আমাদের এই ব্রাউজারে এটি ঠিকমতোই শো করছে, অর্থাৎ ঠিকমতোই পাবলিশ হচ্ছে। কিন্তু এই জায়গায় যদি আমি কোনো টেক্সট লিখি, যেমন এখানে আমি টেকনোলজি ভিলেজ লিখলাম, তারপরে আমি যদি এটি পাবলিশ করতে চাই, আমি এটি রিলোড করলাম, তাহলে দেখুন এটি ঠিকমতো পাবলিশ হচ্ছে না, এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তার কারণটি হচ্ছে এই জায়গায় আমি যেই টেক্সটটি নিয়েছি এটি হচ্ছে স্ট্রিং। আপনারা যখন স্ট্রিং PHPর মাধ্যমে পাবলিশ করতে যাবেন, অর্থাৎ স্ট্রিং যখন আপনারা লিখবেন তখন অবশ্যই দুই পাশে কোটেশন চিহ্ন দিবেন। আপনারা যদি কোটেশন চিহ্ন না দেন তাহলে সেটি ঠিকমতো কাজ করবে না। দেখুন এখন এটি ঠিকমতো কাজ করছে। আপনারা ইচ্ছা করলে এই দুই পাশে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিতে পারেন। আপনারা যদি ভিতরে কোনো কোটেশন ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে দুই পাশে ডবল কোট ব্যবহার করবেন, এবং যদি ভিতরে কোনো কোটেশন ব্যবহার না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যদি সিঙ্গেল কোট দেন তারপরেও কাজ হবে। দেখুন তারপরেও কাজ হচ্ছে। আর যদি আমি ভিতরে কোটেশন ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দুই পাশে ডাবল কোট দিতে হবে। দেখুন আমি দুই পাশে ডাবল কোট দিচ্ছি। টেকনোলজি ভিলেজেস ভিডিও ঠিকমতো এটি শো করছে, কোনো সমস্যা করে নাই। এটি হচ্ছে PHPর সাহায্যে কোনো কিছু পাবলিশ করার পদ্ধতি। এখন আমি কমেন্ট সম্পর্কে আলোচনা করছি। কমেন্টের বিষয়টি হচ্ছে আপনাদের কোডের মধ্যে কোনো টেক্সট থাকবে কিন্তু সেই টেক্সটগুলো এক্সিকিউট হবে না, তাহলে সেটি করার জন্য কমেন্ট এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। কমেন্ট সাধারণত আপনি কয়েক পদ্ধতিতে লিখতে পারবেন, যেমন আপনারা সিঙ্গেল লাইনেও কমেন্ট করতে পারবেন, আবার মাল্টি লাইনেও কমেন্ট করতে পারবেন। এখানে আমি একটি টেক্সট নিলাম, এই টেক্সটে যদি আমি কমেন্টের মধ্যে রাখতে চাই তাহলে একবারে লাইনের শুরুতে আমি দুটি ব্যাকস্ল্যাশ দেব, তাহলে দেখুন সেটি কমেন্টের মধ্যে চলে গেছে। এই টেক্সটটি এখানে কোনো কাজ করবে না, জাস্ট শো করানোর জন্য। সাধারণত কমেন্ট করে রাখা হয় PHP কোডের মধ্যে কি কাজ করেছি এবং পরবর্তীতে যদি কোনো কাজ করতে চাই, পরবর্তীতে আমি কি কাজ করব সেটি আমি কমেন্টের মধ্যে রেখে দিতে পারি। আবার ম্যাক্সিমাম সময় সাধারণত কোডের মধ্যে কি কাজ করা হয়েছে সেটি কমেন্টের মধ্যে লিখে রাখা হয়, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হয় সেই কোডের মধ্যে কি কাজ রয়েছে। এছাড়াও সিঙ্গেল লাইন কমেন্টে রাখার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে, যেমন এখানে আমি টেকনোলজি ভিলেজ লিখলাম। আমি যদি এটি কমেন্টের মধ্যে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে লাইনের শুরুতে আমি একটি হ্যাশ চিহ্ন দেবো, তাহলে এটিও কমেন্টের মধ্যে যাবে। এছাড়াও আপনারা যদি মাল্টি লাইন একসঙ্গে কমেন্টের মধ্যে রাখতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম লাইনের শুরুতে একটি ব্যাকস্ল্যাশ দেবেন, তারপরে স্টার চিহ্ন দেবেন, এবং যেখানে কমেন্ট শেষ করবেন সেখানে কার্সর নিয়ে এসে একটি স্টার চিহ্ন দেবেন, তারপরে আরেকটি ব্যাকস্ল্যাশ দেবেন। তাহলে এভাবে আপনারা মাল্টি লাইন কমেন্টের মধ্যে রাখতে পারেন। এভাবে আপনারা PHPর সাহায্যে কোনো টেক্সট কমেন্টের মধ্যে রাখতে পারেন। এখন আমি ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করছি। ভেরিয়েবলের বিষয়টি হচ্ছে একে আপনারা কন্টেনারের সঙ্গে তুলনা করতে পারেন, অর্থাৎ কন্টেনারে যেমন কোনো কিছু রাখা যায় অনুরূপভাবে ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখা যায়। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটি পাত্র। PHPতে ভেরিয়েবল সাধারণত $সাইন দিয়ে লেখা হয়। যেমন আমি একটি $সাইন দিলাম, তারপরে এখানে আমি এ লিখলাম, তাহলে এইখানে এ একটি হচ্ছে ভেরিয়েবল। কোনো জায়গায় যদি $সাইন থাকে তাহলে আপনারা বুঝবেন সেটি হচ্ছে ভেরিয়েবল। আর ভেরিয়েবলে কোনো কিছু অ্যাসাইন করার জন্য ইকুয়াল চিহ্ন দেওয়া হয়। আমি একটি সিঙ্গেল ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে এখানে আমি 50 লিখলাম, আমি সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটি ক্লোজ করে দিলাম। তাহলে এখানে
আমি যেই এ লিখেছি এই এটি হচ্ছে ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের মধ্যে আমি 50 অ্যাসাইন করেছি, অর্থাৎ বর্তমানে এ এর মান হচ্ছে 50। অনুরূপভাবে এইখানে আমি যদি বি লিখি এবং বি এর মধ্যে যদি এখানে আমি টেকনোলজি ভিলেজ এটি আমি অ্যাসাইন করে দিলাম, তাহলে বর্তমানে বি এর মান হচ্ছে টেকনোলজি ভিলেজ, অর্থাৎ এখানে বি ইকুয়াল টু হচ্ছে টেকনোলজি ভিলেজ। আমি যদি এখান থেকে এ এবং বি যদি পাবলিশ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি ইকু লিখব, তারপরে আমি $সাইন দিয়ে এ লিখব, তাহলে এখানে এ পাবলিশড হবে। যেমন দেখুন এখানে এ পাবলিশড হয়েছে। অন্যভাবে আমি যদি এখানে বি লিখি তাহলে এই বি এর মধ্যে যে টেক্সটগুলো রয়েছে অর্থাৎ যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবলিশড হবে। দেখুন এখানে বি পাবলিশড হয়েছে। এভাবে আপনারা ভেরিয়েবল ঘোষণা করতে পারেন, ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখতে পারেন এবং সেই সঙ্গে সেই ভেরিয়েবলটি পাবলিশ করতে পারেন। এখানে দেখুন যখন আমি এই বি ভেরিয়েবলের মধ্যে আমি এই টেক্সটটি রেখেছি তখন কিন্তু দুই পাশে কোট চিহ্ন দিয়েছি। একটু আগে আমি আলোচনা করলাম যদি আপনারা স্ট্রিং নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কোটেশন চিহ্ন দিতে হবে, নাহলে সেটি ঠিকমতো শো করবে না। ভেরিয়েবল সাধারণত তিন ধরনের রয়েছে, একটি হচ্ছে লোকাল ভেরিয়েবল, আরেকটি হচ্ছে গ্লোবাল এবং স্ট্যাটিক ভেরিয়েবল। পিএসপিতে সাধারণত এই তিন ধরনের ভেরিয়েবল ব্যবহার হয়ে থাকে। আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমি পিএসপির ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করছি। পিএসপিতে বেশ কয়েক ধরনের ডাটা টাইপ রয়েছে, যেমন স্ট্রিং হচ্ছে একটি ডাটা টাইপ, তারপরে ইন্টিজার হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, তারপরে ফ্লোট রয়েছে, ফ্লোট হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, এছাড়াও বুলিয়ান রয়েছে এবং অ্যারে একটি ডাটা টাইপ, নাল হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, এছাড়াও রিজ হচ্ছে এক ধরনের ডাটা টাইপ রয়েছে। আমি এখন এই ডাটা টাইপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি, পরবর্তীতে আমি এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথমে আমি স্ট্রিং সম্পর্কে আলোচনা করছি। স্ট্রিংয়ের বিষয়টি হচ্ছে একটু আগে আমি আলোচনা করলাম, আপনারা যদি কোনো টেক্সট নিয়ে কাজ করেন অর্থাৎ আপনাদের টেক্সটের মধ্যে যদি কোনো অ্যালফাবেট থাকে এবং সেই সঙ্গে কোনো নাম্বার যদি থাকে তাহলে সেগুলিকে আপনারা স্ট্রিং বলতে পারেন। যেমন একটু আগে আমি দেখালাম, এখানে যদি আমি আমার নাম লিখি তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে স্ট্রিং। কিছু আগে আমি আলোচনা করলাম, এখানে আমি একটি ভেরিয়েবল নিলাম, তারপরে এখানে যদি আমি স্ট্রিং লিখতে চাই, যেমন এখানে আমি আমার নাম লিখলাম, তাহলে এখানে এটি হচ্ছে স্ট্রিং। তারপরে আমি যদি এখানে এটি পাবলিশ করতে চাই, আচ্ছা আমি এখানে ইকো মনে হয় করি নাই, আমি ইচ্ছা করলে এই লাইনের শুরুতেও ইকো করতে পারি, এখানে আমি শুরুতে ইকো লিখে দিলাম, তাহলে এটি পাবলিশড হবে। দেখুন এটি পাবলিশড হয়েছে। এরপর আমি ইন্টিজার সম্পর্কে আলোচনা করছি। পিএসপি ইন্টিজার বিষয়টি হচ্ছে সংখ্যা, অর্থাৎ আপনারা যদি কোনো সংখ্যা নিয়ে কাজ করেন তাহলে সেটিকে ইন্টিজার বলা হয়ে থাকে। যেমন আমি যদি এইখানে 4, 5, 6 এরকম কয়েকটি সংখ্যা লিখলাম, এটি হচ্ছে ইন্টিজার। আপনারা যখন ইন্টিজার লিখবেন পিএসপিতে তখন সেই ক্ষেত্রে সরাসরি এইভাবে অর্থাৎ কোটেশন ছাড়া যদি লিখেন তাহলে সেটি কাজ করবে। যেমন এটি যদি আমি পাবলিশ করতে চাই তাহলে ব্রাউজারে গেলাম, দেখুন এটি সরাসরি পাবলিশড হয়েছে। এভাবে আপনার ভেরিয়েবল ঘোষণা করতে পারেন এবং তার মধ্যে সংখ্যা নিতে পারেন, এটি হচ্ছে ইন্টিজার। তারপরে আমি ফ্লোট টাইপ সম্পর্কে আলোচনা করছি। ফ্লোটের বিষয়টি হচ্ছে পয়েন্ট নাম্বারস, অর্থাৎ সংখ্যার মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে, যেমন এখানে আমি 56.7 যদি লিখি তাহলে এটি হচ্ছে ফ্লোট টাইপ। ফ্লোট টাইপের বিষয়টি হচ্ছে এখানে পয়েন্ট থাকবে। এছাড়াও ফ্লোটকে ডাবল বলা হয়ে থাকে। দেখুন এখানে পয়েন্ট সহ এই সংখ্যাটি চলে আসছে। এছাড়া পিএসপির আরেকটি ডাটা টাইপ রয়েছে, সেটি হচ্ছে বুলিয়ান। বুলিয়ানে সাধারণত দুটি বিষয় থাকে, একটি হচ্ছে ট্রু এবং আরেকটি হচ্ছে ফলস। অর্থাৎ যদি ট্রু থাকে তাহলে সেটি বুলিয়ান এবং যদি ফলস থাকে তাহলে সেটি হচ্ছে বুলিয়ান। এছাড়াও আরেক ধরনের ডাটা টাইপ রয়েছে, সেটি হচ্ছে অ্যারে। পিএসপির ক্ষেত্রে অ্যারে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে আমি একটি অ্যারে লিখছি, আমি প্রোডাক্ট নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে এখানে অ্যারে একটি কিওয়ার্ড দিলাম এবং এর ভিতরে আমি কিছু টেক্সট নিচ্ছি। যেমন এইখানে যদি আমি বুক, পেন, খাতা, এখানে তিনটি যদি টেক্সট নেই তাহলে এই পুরোটি হচ্ছে অ্যারে এবং এই অ্যারের আমি একটা নাম দিয়েছি, সেটি হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ প্রোডাক্টটি এখানে ভেরিয়েবল আকারে কাজ করছে না, প্রোডাক্টটি এখানে অ্যারে আকারে কাজ করছে। অ্যারের বিষয়টি হচ্ছে আপনারা সাধারণত ভেরিয়েবলের মধ্যে একটি মাত্র সংখ্যা অথবা টেক্সট রাখতে পারেন। যেমন এখানে আমি এক্স ভেরিয়েবল নিচ্ছি, আগে এক্স নিয়েছি, এখানে তাহলে আমি ওয়াই নিচ্ছি। ওয়াই ইকুয়াল টু এখানে যদি আমি একটি নাম নেই তাহলে একটি মাত্র নাম এখানে নিতে পারছি। কিন্তু এই অ্যারের মধ্যে আমি এখানে
তিনটি নাম রাখতে পারলাম। অর্থাৎ একাধিক স্ট্রিং যদি আপনি ভেরিয়েবলের মধ্যে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যারে ব্যবহার করতে পারেন। অ্যারে সম্পর্কে আরও বিস্তারিত আমি পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব। এছাড়া আরেকটি ডাটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে অবজেক্ট। পিএইচপির ক্ষেত্রে অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন তখন আপনারা এই অবজেক্ট ব্যবহার করবেন। অর্থাৎ প্রথমে একটি ক্লাস তৈরি করবেন এবং পরবর্তীতে অবজেক্ট তৈরি করে সেই ক্লাসকে ব্যবহার করে আপনারা কাজ করবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমি সিরিজ টিউটোরিয়াল তৈরি করেছি, আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ ওওপি সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। এছাড়াও আরও বেশ কিছু ডাটা টাইপ রয়েছে, যেমন নাল ডাটা টাইপ। অর্থাৎ কোনো কিছু যদি না থাকে তাহলে সেটি হচ্ছে নাল, অর্থাৎ কোনো ভ্যালু দেওয়া হয় নাই, সেটি হচ্ছে নাল। এছাড়াও রিসোর্স নামে একটা ডাটা টাইপ রয়েছে, আমি পরবর্তীতে যখন কাজ করব তখন সেই ক্ষেত্রে অন্যান্য ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। এই ছিল পিএইচপির বেসিক বিষয় সম্পর্কে ধারণা, অর্থাৎ কিভাবে আপনারা পিএইচপি কোড লিখবেন, কোনো কিছু পাবলিশ করবেন এবং পিএইচপির ডাটা টাইপ সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি পিএইচপির স্ট্রিং যে ডাটা টাইপ রয়েছে সেটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।